আমরা যারা টিভিতে খেলা দেখি, ইউরোপের খেলা দেখি বা ইন্টারন্যাশনাল ম্যাচ দেখি, আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মিস করি, জানেন? সেটা হচ্ছে অফ দ্য বল খেলাটা। অফ দ্য বল ফুটবলের ওইটুকু মাঠে কি যে সব ম্যাজিক হয়, এটা আমরা আসলে কল্পনাও করতে পারি না। আর আজকাল খেলা এত ইন্টেন্সিভ হয়ে গেছে, আজকাল তো বলের বাইরে মানে উইথ দ্য বল যে খেলা হচ্ছে, ওইটুকু বাইরে আর ক্যামেরা দেখানোর তেমন টাইমই পায় না। পুরো মাঠটা যদি আপনাকে দীর্ঘক্ষণ ধরে দেখাতে পারতো, তাহলে আপনি বুঝতেন যে মাঠে আসলে কি ম্যাজিকটা হয়। বল এক জায়গায় অ্যাটাকে যাচ্ছে, কোনো খেলোয়াড় অ্যাটাকের প্রস্তুতি হিসাবে একটা সলো রান নিচ্ছে, পজিশন চেঞ্জ করতেছে। এই যে সব ম্যাজিক, এই ম্যাজিকগুলো খুব ইন্টারেস্টিং। আজকে সকালে আমি যখন ইন্টার মিয়ামির খেলা দেখতেছি, তখন অলরেডি মেসি ২ গোল করে ফেলছে। তখন একটা দৃশ্য দেখলাম যেটা অফ দ্য বল মুভমেন্ট। মেসিরে দেখে কি নিজেদের ডিফেন্সের কাছাকাছি। ওই ন্যাশভিল একটা অ্যাটাক করতে উঠছে ২ গোল খাওয়ার পরে বোধহয় ১টা ২টা অ্যাটাকই করছে। ওই সময় সে ডিফেন্সের কাছাকাছি চলে আসছে। কাজটা নতুন কিছু না। সে ওয়েট করতেছে যে যদি ওখান থেকে একটা কাউন্টার অ্যাটাকে বল তার কাছে চলে আসে, সে হয়তো একটা সলো রান দিবে। এখন তো পুরো সলো রান দেওয়া তার জন্য একটু কঠিন, তারপরেও তো দেয়। তা না হলে আর ২ জন পার্টনার নিয়ে বা ১ জন পার্টনার নিয়ে অ্যাটাকে চলে যাবে, গিয়ে গোল দিবে। এখন এইটা আমাকে একটা জিনিস ফিল করালো। এর খানিক পরেই তো সে তার ৪০০তম অ্যাসিস্ট করে ফেললো। আর ৪টা অ্যাসিস্ট করলেই সে পুস্কাসকে পার করে সর্বকালের সেরা গোল যোগানদাতা, অ্যাসিস্টকারী হয়ে যাবে। তো এই জিনিসগুলো ওই যে মেসির ওই পজিশন, সর্বকালের সেরা অ্যাসিস্টের রেকর্ডের দিকে ছুটতে থাকা, সঙ্গে এই যে ৮৯৪টা গোল, এটা মিলে আমার কাছে তৎক্ষণাৎ একটা জগা খিচুড়ি মনে হচ্ছিল। এই লোকটা তাহলে কি? আপনি কখনো তার স্ট্রাইকারদের সঙ্গে কম্পিটিশন করতে বলতেছেন, কখনো মিডফিল্ডারদের সঙ্গে কম্পিটিশন করতে বলতেছেন, কখনো ইভেন ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গেও কম্পিটিশন করতে বলতেছেন। যা করতে বলতেছেন সে সেটার অ্যান্সার দিচ্ছে ঠিকমতো। এই যে অ্যান্সার দিতে পারা এবং সব প্রশ্নের অ্যান্সারে ১ নাম্বার হইতে পারা, এত বড় সব্যসাচী একটা ফুটবলার, এইটাই আসলে মেসি। এই যে লোকেরা বলে না যে মেসি কি, মেসি কি? আমি আজকে একটু বলি, হয়তো আমি ডিফাইন করতে পারবো না। তারপরেও একটু বলার চেষ্টা করি। এই যে সব প্রশ্নের উত্তর দিতে পারা, এটাই হচ্ছে মেসি। দেখেন মেসি যখন ক্যারিয়ার শুরু করে তার কম্পিটিটর ছিলেন কাকা, তারপরে রোনালদিনহো। রোনালদিনহো যদিও তার বড় ভাই ছিল, কিন্তু স্টিল কম্পিটিটর তো। তারপরে অরি, একের পর এক প্রজন্ম বদলালো। কখনো রুনি, রোনালদো, ইভেন বাচ্চা ছেলেপেলেরাও একসময় তার কম্পিটিটর হলো। দুনিয়ার হেন কোনো লোক নাই যার সঙ্গে মেসিকে কম্পিট করতে হয় নাই। এই যে রাকিটিচ আসা মাত্র বলা হলো যে রাকিটিচ সব রেকর্ড ভেঙে দিবে মেসির। কতজন মেসির এই রেকর্ড যাত্রা শুরু করার পরে কতজনের প্রথম সিজন দেখে মনে হয়েছে যে সব রেকর্ড ভেঙে দিবে। এই যে এখন খেলতেছে হালান্ড সিটিতে, ২ সিজন আগে সবাই বলতো যে হালান্ড মেসির সব রেকর্ড তুচ্ছ করে দিবে, ম্লান করে দিবে। এই যে খেলোয়াড়দের সঙ্গে কম্পিটিশন, এটার তো একটা অর্থ থাকে যে ১৫-২০ বছর ধরে এর তো একটা বড় অংশ তো গেল রোনালদোর সঙ্গে কম্পিটিশন করতে করতে। এবং একটা জায়গায় রোনালদোর সঙ্গে তার কম্পিটিশন তো এখনো আছে, সে জায়গায় রোনালদো আগায় আছে, সেটা হচ্ছে শুধু গোল স্কোরিং। বাকি সব অ্যাট্রিবিউটস যদি আপনি দেখেন, মানে প্রত্যেকটা অ্যাট্রিবিউটসে তার আলাদা আলাদা কম্পিটিটর। রোনালদোকে বলতে পারেন আপনি মেসির যদি ৫টা অ্যাট্রিবিউট থাকে, তার একটা অ্যাট্রিবিউটে রোনালদো তার কম্পিটিটর এবং সেখানে রোনালদো আগানো। আমি মেসি না রোনালদো এই তর্কে খুব একটা যাইতে রাজি হই না, কেন জানেন? কারণ হচ্ছে অ্যাট্রিবিউটস, যে মেসি কতগুলো অ্যাট্রিবিউটস নিয়ে খেলতেছে আর রোনালদো কতগুলো অ্যাট্রিবিউটস নিয়ে খেলতেছে, এটা আসলে তুলনাযোগ্যই না। এটা আসলে তুলনাযোগ্যই না। দুটো ব্যাপার পুরো আলাদা। রোনালদো যদিও উইঙ্গার, কিন্তু সে আউট অ্যান্ড আউট স্ট্রাইকার। আমি বলতেছি না যে সে পোচার, সে বক্সে দাঁড়ায় থাকে বা পেনাল্টির জন্য ওয়েট করে, নিন্দুকরা যেগুলো বলে আমি ওইটা বলতেছি না। কিন্তু উইঙ্গার হলেও তার কাজ স্কোরিং। মেসির অ্যাট্রিবিউট স্কোরিং না। এই যে কম্পিটিশন, এই যে তুলনা, এই তুলনাটা এত হাস্যকর। মেসির অ্যাট্রিবিউটটা কি? মেসির অ্যাট্রিবিউট হচ্ছে শুরু থেকে সে কখনোই অ্যাকচুয়ালি নাম্বার 9 পজিশনে খেলে নাই বা স্কোরার হিসাবে খেলে নাই। হ্যাঁ, বার্সেলোনায় কয়েকটা সিজন এরকম ছিল যখন সে আসলে খানিকটা ফলস 9 হিসাবে খেলছে। যদিও ফলস 9 বলতে ফুটবল বিজ্ঞান যে রোলের কথা বলে, একেবারে সেই জায়গায় পেপ তারে খেলান নাই। তারপরেও আমি বলতে পারি ওই কয়টা সিজন তার স্কোরিং একটা রোলে সে খেলছে।
সে সময় সে দেখা যাচ্ছে যে পৃথিবীর কোনো স্কোরার ইনক্লুডিং রোনালদো আশেপাশে আসার ক্ষমতা নাই। সে যদি শুধু স্কোরার হিসাবে খেলতো, আমি মোটামুটি কনফার্ম এতদিন তার গোল ১,০০০ বহু আগে পার হয়ে যেত। কিন্তু ক্যারিয়ারে তো মাত্র ওই ৩-৪টা সিজন স্কোরার হিসেবে খেলছে এবং সমস্ত রেকর্ড ওই ৩-৪ সিজনে করে ফেলছে। এর আগে পরে আগেরটা যেমন তেমন, এরপরে মেসিকে আসলে ওই যে বললাম বহু প্রশ্নের উত্তর দিতে হয়েছে, বহু প্রশ্নের উত্তর দিতে হয়েছে। যদি শুধু ব্যক্তিগতভাবে বলেন যে ব্যক্তিগতভাবে তার কি কি অ্যাট্রিবিউট প্লে করা লাগছে, কি কি অ্যাট্রিবিউট নিয়ে টিমে খেলা লাগছে। প্রথমত হচ্ছে একটা সময় আমরা আবিষ্কার করলাম যে বার্সেলোনায় তখন এই রসিকতাটাও খুব জমে গেল। ফেসবুকে মেসির একটু তুচ্ছার্থে একটা লাইন লেখা হতো, মেসি এখন ডিপে খেলে। মানে ওই সিজনটা মেসি খুব একটা গোল পাচ্ছিল না, তখন লোকেরা মেসিরে একটু হেয় করার জন্য এই কথাটা লিখতো, মেসি এখন ডিপে খেলে। আরে ভাই, এটা হেয় করার কি আছে? মেসি তো তখন আসলেই ডিপে খেলে। মেসি তখন সেকেন্ড লাইন মিডফিল্ডার, একেবারে সেন্ট্রাল মিডফিল্ডারের রোল প্লে করে। যেসব জায়গায় খেলা বহু কিংবদন্তি খেলোয়াড়ের সারা জীবনের গোল সংখ্যা ১০০ হয় নাই, সারা জীবন মিলে তারা ১০০ গোল করতে পারেন নাই। মেসি যে পজিশনটায় মূলত পরের দিকে বেশি খেলছে, মানে ২০২০-২১-এর আগ পর্যন্ত লম্বা সময় তাকে খেলতে হয়েছে মূলত নিজেদের ডিফেন্স লাইনের খুব কাছাকাছি। আপনি বলতে পারেন প্রায় ডিফেন্সিভ মিডফিল্ডারের কাছে গিয়ে, মানে মাসচেরানোর গায়ের মধ্যে গিয়ে তার খেলতে হয়েছে। খেলা বিল্ড আপ করে গিয়ে ওপরে নিয়ে তুলছে, ওপরে গিয়ে এসে দেখছে যে সে যে বলগুলো দিছে সেগুলাতে হিগুয়েন প্যালাসিওসরা কিরকম ফাজলামো করছে, কিরকম ভাবে বল মিস করছে। বার্সেলোনায় প্রবলেমটা হয় নাই। বার্সেলোনা যখন তুলনামূলক ডিপে নামছে, বার্সেলোনায় এত ডিপে খেলতে হয় নাই, এটা সত্যি। বার্সেলোনায় তার পেছনে কিন্তু ম্যাচেরানো ছিল, কিন্তু বার্সেলোনার সুবিধা হচ্ছে যে তার পাশে তো আবার জাভি ইনিয়েস্তা ছিল, তার পেছনে বুস্কেটস ছিল, ফলে ওখানে তাকে এত ডিপে নামতে হয় না। তারপরেও ওই ওয়ার্ক রেট একই রকম থাকছে, তার স্কোরার হিসাবে খেলা হয় নাই। ইভেন আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, একটু চোখ বন্ধ করে আপনি দেখেন ২০২০-২১-এর আগ পর্যন্ত মেসিকে যে বাইন্ডিংসের মধ্যে ক্লাবে এবং ন্যাশনাল টিমে খেলতে হয়েছে, সেই বাইন্ডিংসে আসলে এত বেশি অ্যাসিস্ট করাও কঠিন। সেখান থেকে আসলে প্রি অ্যাসিস্ট বেশি হবে, অ্যাসিস্ট এত বেশি হওয়ার কথা না। এটা মেসি বলে আপনার খুব স্বাভাবিক মনে হয় যে নিজেদের ডিফেন্সে বল পাওয়ার পরেও আলটিমেটলি বলটা সে অ্যাসিস্ট করে বা সে গোল করে। এর কারণ হচ্ছে সে একবার আরেকজনকে দেয়, সে একটু আগায় দেয়, আবার নিজে একটা সলো রান করে, বা কখনো কখনো একাই বল নিয়ে চলে যায়, গিয়ে ফাইনাল একটা পাস দেয় কাউকে, ওই পাসে গোল হয়ে যায়, অথবা নিজেই গোল করে ফেলে। এটা লিওনেল মেসি, লিওনেল আন্দ্রেস মেসি বলে আপনার কাছে খুব ইজি মনে হয় যে এটা তো রোজ করে সে, গত ১০ বছর ধরে দেখতেছি এই কামই করতেছে সে। না, এই কাম করার কথা না তার। মানে আমি উইথ ডিউ রেসপেক্ট, ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনার গোল কয়টা? জিনেদিন জিদানের গোল কয়টা? এইটা আপনি স্কোরার ছাড়া কারোর এই পরিমাণে গোল পাবেন? জিদানের অ্যাসিস্ট কয়টা? ম্যারাডোনার গোল কয়টা? আপনি যদি সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে লম্বা একটা ক্যারিয়ারও কাটান, তাও এত গোল অ্যাসিস্ট আপনার হবে না। একমাত্র অ্যাটাকিং মিডফিল্ডার হলে আপনার অ্যাসিস্ট এরকম একটা কল্পনা করা যায় যে পুস্কাসের কাছাকাছি আপনার একটা অ্যাসিস্ট নাম্বারে পৌঁছাবেন, যেটা সে পৌঁছে যাচ্ছে। পুস্কাসকে ২-৪ দিনের মধ্যেই ছাড়া যাবে, এই MLS কাপের মধ্যেই হয়তো ছাড়া যাবে। আর গোলে সে ৮৯৪, মানে অলমোস্ট ৯০০ গোল। এটাও হয়তো এই সিজনেই হয়ে যেতে পারে। আর্জেন্টিনারও তো বোধহয় এই সিজনে মানে ২৫-এ আরো ২-৪টা প্রীতি ম্যাচ আছে। MLS-এও আরো ৩টা ম্যাচ পাচ্ছে। কে জানে, হয়তো আজ যে ৬টা গোল এই সিজনে হয়ে যেতে পারে, ৯০০ গোল হয়ে যেতে পারে। ৯০০ গোল, ৪০০ অ্যাসিস্ট, মানে ১৩০০ গোল কন্ট্রিবিউশন। এটা আপনি কল্পনা করতে পারেন যে লোককে মূলত ক্যারিয়ারের একটা বড় অংশ খেলতে হয়েছে পুরো টিমের লোড নিয়ে, তাকে নিজে ডিফেন্স লাইনে গিয়ে দাঁড়ায় থাকতে হয়েছে। তার যে প্রিয় পজিশন উইংয়ে খেলা এবং মাঝখানে এসে একটা ফ্রি স্পেস পাওয়া, এই জিনিসটা ক্যারিয়ারের বড় একটা সময় জুড়ে পায় নাই। মানে ওই যে অ্যাট্রিবিউটের কথা বলতেছিলাম, একবার দানি আলভেজ খুব রসিকতা করে বলছিল যে লিওরে যদি আপনি গোলগুলোও খেলতে দেন, তাহলে গোলকিপার হিসেবে বিশ্বসেরা হবে। তবে দানির মতো অত মেসি ভক্ত হয়তো আমি না, কারণ দানি তো আসলে দুনিয়ার সম্ভবত সবচেয়ে বড় মেসি ভক্ত। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে লিওনেল মেসিরে আপনি যদি ডিফেন্সে খেলতে দিতেন, গোলে না হোক ডিফেন্সে খেলতে দিতেন, সে বিশ্বসেরাদের একজন হতো, এবং সেটা সে দিনের পর দিন করে দেখাইছে। দেখেন, আমি আন্দাজে একটা পরিসংখ্যান বলি, আপনারা যারা ফুটবল পরিসংখ্যান ঘুরতে পারেন, আমি এটা বের করতে পারি নাই, মানে চেষ্টাও খুব একটা করি নাই, তারা একটু আমাকে একটু জানান তো যে মেসির ডুয়েল উইন না, ট্যাকেলের নাম্বার কত, ট্যাকেল সাকসেসের রেশিও কত।
এটা আমার ধারণা দুনিয়ার অনেক নাম করা ডিফেন্ডারের চেয়ে বেশি হয়ে যাবে, যে সে কতগুলো ট্যাকেল সাকসেসফুলি করছে। এটা ডুয়েল উইন তো আছেই, ডুয়েল উইন তো ফরওয়ার্ডরাও করে, কিন্তু ট্যাকেলটা দেখেন, ট্যাকেলের তার সাকসেস রেটটা দেখেন, এটাও দেখবেন ডিফেন্ডারদের চেয়ে খারাপ না, মানে এস্টাবলিশ ডিফেন্ডারদের চেয়ে খারাপ না। সে যে জায়গায় থাকে ওখান থেকে সুন্দর ট্যাকেল করার চেষ্টা করে, ওখান থেকে ডিফেন্স করে, ওখান থেকে অ্যাটাক করে। এই যে নানা অ্যাট্রিবিউটে খেলা, এইটার সঙ্গে আপনি কেউ যে নির্দিষ্ট অ্যাট্রিবিউটে খেলতেছে তার সঙ্গে গোল নাম্বার দিয়ে কম্পিটিশন করা, এটা একদমই মানে একজন সর্ববিদ্যা পারদর্শী লোককে বলা যে তুমি শুধু ইংরেজি পরীক্ষাটায় কেমন করছো ওইটা দিয়ে তোমার বিচার হবে। না, আমার বাকি সব সাবজেক্টের রেজাল্ট আপনি দেখবেন না। আমি তো অন্য কোনো সাবজেক্টে 100-তে 100 পাইছি, বেশিরভাগ সাবজেক্টে 90-তে 90 পাইছি। একটা সাবজেক্টে আমি একজন 91 পাইছে, আমি 90 পাইছি, এই জন্য আপনি আমার কম্পিটিশন করতে বলেন, এই কম্পিটিশনে আমি নাই। আরও যদি অ্যাট্রিবিউটের প্রশ্ন আসে, অ্যাট্রিবিউটের আলোচনা করতেছে যে নানা রকম প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাকে জীবন জুড়ে। দেখেন মেসি, আমরা একটা সময় পর্যন্ত কল্পনা করতে ভালোবাসতাম যে মেসিকে রোনালদো বা ম্যারাডোনার মতো এরকম নিতে হয় নাই, কষ্ট জীবনে নিতে হয় নাই, এখন সারা জীবন ফুলের বিছানায় কাটায় গেছে। হ্যাঁ, এই যে পেপের সময় পর্যন্ত শুধু বার্সেলোনা লাইফের কথা যদি ভাবেন, আসলেই তাই। মেসি হাত বাড়ালেই সুখ খুঁজে পাইছে, মেসি যখন যা চাইছে তখন তাই পাইছে। কিন্তু তার জীবনটা যখন কঠিন হওয়া শুরু করলো, তখন মেসির জীবন সম্ভবত পৃথিবীর সবচেয়ে কঠিন জীবন হয়ে গেল যে কোনো ইন্টারন্যাশনাল ফুটবলারের তুলনায়। তাকে বিচিত্র সব প্রশ্নের উত্তর দিতে হচ্ছিল। তুমি ইউসিএল এ কেন অনেক গোল করতে পারো না? তুমি কেন বার্সেলোনাকে ইউসিএল জিতাতে পারো না? এই যে জিতাই দিলাম, প্রশ্নের উত্তর দিল। আচ্ছা, তুমি কেন ন্যাশনাল টিমের হয়ে কিছু জিততে পারো না? দিনের পর দিন, দিনের পর দিন দেখেন সে সর্বোচ্চ ব্যালন ডি'র জয়ী, পিছায় পড়েও এসে সর্বোচ্চ ব্যালন ডি'র জিতলো, পিছায় পড়ে এসে ইউসিএল এ কতগুলো ইউসিএল গোল করলো, সব কিছু করতেছে, কিন্তু দিনের পর দিন ওই একটা প্রশ্নের উত্তর দিতে পারতেছে না। তিনটা ফাইনাল খেলে ফেলছে লোকটা, তিনটা ফাইনালের একটা পেনাল্টিতে হারছে, বাকি দুটো মার্জিনাল গোলে, মানে এক গোলে হারছে। তিনটাই আপনি অ্যাক্সিডেন্ট ধরে নিতে পারেন। এরপরও তাকে উত্তর দিতে হচ্ছে যে তুমি ট্রফিলেস কেন? মানে ওই বাকি ট্রফিগুলোর আর কোনো অর্থ নাই। এই যে গাদা গাদা লা লিগা জিতলো, গাদা গাদা ইউসিএল জিতলো, বয়স ভিত্তিক বিশ্বকাপ জিতলো, অলিম্পিক জিতলো। অলিম্পিক জেতার আগে পর্যন্ত এটাও প্রশ্ন ছিল, তুমি এত কিছু পারো, তোমার অলিম্পিক গোল্ড কই? যারা সেই প্রশ্ন করছিল তাদের কাছে কিন্তু অলিম্পিক গোল্ডের এখন আর কোনো দাম নাই। 2008 সালের পরে আর অলিম্পিক গোল্ডের দাম নাই। এইসব প্রশ্ন ওইখানে শেষ হয়ে গেছে। যে প্রশ্নের জবাব সে দিতে পারে সেই প্রশ্ন আর পৃথিবীতে ওঠে না। কেউ উল্টে বলে না যে বাবা তোমার ওই জিনিসটা কই? তুমি যে এই প্রশ্ন একদিন করতা, তুমি এই একটা ইউরো জয়ের পরেই বলতা যে ইন্টারন্যাশনাল ট্রফি সবকিছু। এই যে তারপরে লোকটা ওই ধ্বংসস্তূপ থেকে, মানে 3টা ফাইনাল খেলেও ওই ইউরোর চেয়ে বড় বড় 3টা ফাইনাল খেলছে, মার্জিনালি হারছে। ওটা দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ওর কোনো যোগ্যতা নেই, ইন্টারন্যাশনাল খেলতে পারে না, লিডারশিপ হয় না, ও টিমের জন্য কিছু করতে পারে না। বার্সেলোনায় সবাই সাজায় মুখে তুলে দেয়, তাই যেতে অমুক তমুক। শেষ পর্যন্ত এসে একটা বাচ্চাদের টিম নিয়ে, যে এই জিনিসটা আমি আগামীকালকে আরেকটা কন্টেন্ট করব, যে 2022-এর পর্তুগাল টিম আর আর্জেন্টিনা টিমের আমি একটু কম্পেয়ার করব, যে দুইটা টিম কোন টিমটা আগানো ছিল, কোন টিমটা পিছানো ছিল। যদি টিম গুরুত্বের দিক থেকে দেখেন, টিম ভারের দিক থেকে দেখেন, তো একটা বাচ্চাদের টিম নিয়ে টানা 4টা মেজর জিতলো। জেতার পরে এবার বাবার প্রশ্ন শুরু হলো, আরো বিচিত্র সব প্রশ্ন আসলো, যে না ওগুলোর কোনো দাম নাই। এখন যেসব প্রশ্ন আসতেছে এগুলো আমরা জানিও না যে কি প্রশ্ন, শুধু শুধু উত্তর দিতে হচ্ছে মেসিকে। মানে করার মতো সব প্রশ্ন তো শেষ, ফুটবলে করার মতো সব প্রশ্ন শেষ। শেষ পর্যন্ত প্রশ্নগুলো ফুটবলের বাইরে চলে গেল। কিরকম ফুটবলের বাইরে চলে গেল দেখেন, একটু মজার কথা বলি, যে ফুটবলের যত প্রশ্ন ছিল মেসি জবাব দিয়ে দিছে, এরপরে আর কিছু বাকি নেই। ফুটবল নিয়ে মেসির সঙ্গে আলাপ করে আর লাভ নাই। এরপরে ফুটবলের বাইরের বিভিন্ন জিনিস তার সামনে আনা হলো। কি? সর্বোচ্চ লাইক পাওয়া পোস্ট কোনটা ইনস্টাগ্রামে, দেখা গেল যে ওখানে মেসির চেয়ে রোনালদো আগানো। যখন রোনালদো মেসি টপকালো, তখন লোকেরা একটা ডিমের ছবি এনে হাজির করলো, যে ডিমটা হচ্ছে সর্বোচ্চ লাইক পাওয়া ছবি। কই, মেসি তো তারে টপকাইতে পারে নাই। আচ্ছা, মেসির জীবনে কাজ কি ওই ডিম টপকানো? মেসির জীবনে কাজ কি ইউটিউবে সর্বোচ্চ সাবস্ক্রাইবারের মালিক হওয়া? মেসির জীবনে কাজ কি সর্বোচ্চ ফলোয়ারের মালিক হওয়া? একবার আবিষ্কার হলো যে চিতালু নামে আফ্রিকায় একজন খেলোয়াড় ছিলেন, কোন লিগে কে কোথায় খেলছেন কেউ জানে না, সে নাকি মেসির চেয়ে 1 সিজনে বেশি গোল করছে।
মেসি যেহেতু এক সিজনে 91টা গোল করছে, তখন বলা হলো যে না এটাতে হবে না। চিতালু এক সিজনে 150 গোল করছিল। বাইরে ভাই কিসব বিচিত্র জিনিস এনার সামনে দেওয়া হয়েছে, ও মেসি এগুলোর আবার উত্তর দিছে। মানে মুখে তো জীবনেও উত্তর দিল না, কিন্তু বল দিয়ে উত্তর দিছে। এবং স্রষ্টারও কি বা যে এই প্রত্যেকটা জিনিস আবার ওই যেগুলো তার হাতে নাই ওগুলো তার হয়ে কেউ না কেউ উত্তর দিয়ে দিছে। যেমন ওই যে ডিমের রেকর্ডটার কথা বললাম না, সোশ্যাল মিডিয়ায় সর্বোচ্চ লাইক পাওয়া, সর্বোচ্চ রিয়াকশন পাওয়া একটা পোস্ট ছিল একটা ডিমের ছবি। সেই পোস্টের রেকর্ড কিন্তু মেসির বিশ্বকাপ জয়ের ট্রফি হাতের যে ছবিটা ওটা ভেঙে দিছে। এবং মেসিরই একটা ছবি আলটিমেটলি এখন সোশ্যাল মিডিয়ায় সর্বোচ্চ রিয়াকশন পাওয়া ছবি। মানে এই লোকের কাছে সব প্রশ্নের উত্তর আছে। অযথা একটা দুটো সাবজেক্টে যারা লেটার মার্ক পাওয়া, তাদের সঙ্গে এরকম স্টান্ট করা খেলোয়াড়ের তুলনা না করাই ভালো। অযথা এইসব আলোচনায় লাভ কি? শেষ পর্যন্ত সবার জন্য শুভেচ্ছা। মেসির জন্য একটু বাড়তি ভালোবাসা থাকলো। সবাই ভালো থাকবেন।